হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের প্রথম চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ যে তোমাদের পড়াটা রয়েছে সেটা ভালো করে পড়াবো এবং বুঝিয়ে দেবো। তোমরা যারা নতুন ক্লাসে উঠেছো তারা কিন্তু ভালো করে পড়াটা বুঝে নেবে। ঠিক আছে? তোমাদের ভূগোলের প্রথম চ্যাপ্টার খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পৃথিবীর পরিক্রমণ। দেখো, পৃথিবীর পরিক্রমণ জিনিসটা কি, প্রত্যেকে বইটা খুলবে পড়াটা বোঝার আগে। অবশ্যই প্রত্যেকে বইটা খুলে বসবে, না হলে কিন্তু পড়াটা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? আমি যখন পড়াটা বোঝাবো তোমরা প্রত্যেকটা জিনিস বইতে ভালো করে দেখে নেবে। তো দেখো, পৃথিবীর পরিক্রমণ জিনিসটা কি। পৃথিবীর পরিক্রমণ বলতে বোঝায় সূর্যকে একবার পৃথিবীর প্রদক্ষিণ করা, অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবীর এক পাক ঘোরাকেই পৃথিবীর পরিক্রমণ বলা হয়। এটা যদি বলি, এটা এক কথাই হলো। ভালোভাবে বুঝতে গেলে আমরা কিভাবে বুঝবো, দেখো এখানে কি রয়েছে। বলছে একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে, কি হবে? বলটা মাটিতে পড়ে যাবে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। এই জন্যই তো আমরাও পৃথিবী থেকে ছিটকে যাই না, পৃথিবীর ওপরেই থাকি। পৃথিবীর এই আকর্ষণ বল হলো মাধ্যাকর্ষণ বল। বুঝতে পারলাম? তাহলে এই শূন্যস্থানে লিখবে মাধ্যাকর্ষণ বল। ওকে, তাহলে পৃথিবীর সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, সেই কারণেই কিন্তু আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাচ্ছি না, এবং ওপর দিয়ে কোনো জিনিস ছুঁলে সেটা মাটিতেই পড়ে। তারপরে ঠিক নিচে দেখো, উপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণের মাটিতে চিকড়ে পড়ে, তাহলে মহাশূন্যে কি হয়? মহাকাশে কি আকর্ষণ কাজ করে? এটাও তো তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, যে মহাকাশে যারা যায় তারা তো উড়ে বেড়ায়, সেখানেও কি আকর্ষণ বলটা কাজ করে? বলছে আসলে সব বস্তুই পরস্পরকে কিন্তু আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাই হলো মহাকর্ষ। তাহলে প্রত্যেকটা বস্তুকে যে বল দ্বারা বা যে টান দ্বারা আকর্ষণ করছে সেটাকেই বলা হচ্ছে মহাকর্ষ। এই টানাটানির খেলায় যার ভর বেশি আর যে যত কাছে থাকে তার আকর্ষণ তত বেশি হয়। ভর বলতে কি, একটা পদার্থ কতটা পরিমাণ পদার্থ দিয়ে তৈরি, সেটাই হচ্ছে সেই বস্তুর ভর। বোঝা গেল? তাহলে যার ভর যত বেশি তার আকর্ষণ ক্ষমতাটাও তত বেশি। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। এগুলো জাস্ট একটু পড়ে নেবে। তার ঠিক নিচে চলে আসো, দেখো পৃথিবী তাহলে তার কার দিকে আকৃষ্ট হয়েছে, মানে কার দিকে আকৃষ্ট হচ্ছে পৃথিবী? পৃথিবীকে কে টানছে? অবশ্যই পৃথিবীর থেকে বড় ভর যার, সে টানছে। তাহলে পৃথিবী থেকে বড় ভর আর কে এখানে? সূর্য। সূর্যের ভর পৃথিবীর তুলনায় কিন্তু অনেক বেশি, মানে বেশি। সেটা কত? দেখো, প্রায় 13 লক্ষ গুণ বড়। মনে রাখবে, পৃথিবী থেকে সূর্যের ভর 13 লক্ষ, অর্থাৎ সূর্যের যে আকার, ঠিক আছে, সেটা কতটা? 13 লক্ষ গুণ বড়। এটা মনে রাখবে। সেই কারণেই সূর্য সমস্ত গ্রহগুলোকে কিন্তু তার দিকে আকর্ষণ করে টানছে। ওই জন্য দেখবে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো, তোমরা জানো আমাদের কটি গ্রহ? 8টি গ্রহ। সেই 8টি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে একই উপবৃত্তাকার পথে কিন্তু ঘুরছে। বোঝা গেল ব্যাপারটা? এই বইতে যেই জায়গাগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ সেইগুলো তোমরাও কিন্তু তোমাদের বইয়ে হাইলাইট করে রাখবে বা দাগিয়ে রাখবে। এখান থেকেই ছোট ছোট প্রশ্ন তোমাদের হবে। ঠিক আছে? তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাটা কিন্তু 30-এর মধ্যে হবে। মনে রাখবে, 30-এর মধ্যে প্রথম পরীক্ষা যেহেতু হবে, সুতরাং ছোট ছোট থেকে শুরু করে বড় প্রশ্ন সব রকমই তোমাদের কিন্তু পড়তে হবে। তাই দেখে না, এর পরের পাতে কি রয়েছে। বলছে খুঁটির মাথায় ঘুরন্ত চাকার সাথে বাঁধা দড়ি ধরে দৌড়ানোর এরকম একটা খেলা আছে। ছবি দেখতে পাচ্ছ? খেলেছো কখনো? অথবা মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছো? কি রকম না, খুঁটি থেকে খানিকটা দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যদি পা দুটো মাটি থেকে তুলে খুঁটিতে বাঁধা দড়িটা ধরে ঝুলতে চেষ্টা করো, তাহলে কি হবে? সোজা ছিটকে পড়বে খুঁটিটার গায়ে, তাই না? অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। কিন্তু যদি দড়ি ধরে ছুটতে ছুটতে হঠাৎ, অর্থাৎ গোল করে ঘুরতে ঘুরতে হঠাৎ যদি পা দুটো মাথা থেকে তুলে দাও, তাহলে কি হবে? তোমরা কিন্তু বনবন করে ঘুরতেই থাকবে। এটা কেন হলো? তোমরা যদি না ঘুরে, তোমরা কি ভাবছো এরকম কেন হলো? দেখো, যখন মেয়েটি বা ছেলেটি দড়িটা ধরে ডাইরেক্ট পাটা তুলে দিল, তখন কিন্তু খুঁটির গায়ে গিয়ে পড়লো। কিন্তু যখন ঘুরতে ঘুরতে পাটা তুললো, তখন কিন্তু আর খুঁটির গায়ে কিন্তু পড়লো না। ঠিক সূর্য আর পৃথিবীর সাথে কিন্তু এইটাই ঘটছে। দেখো, মহাকাশে অনেকটা এরকমই ঘটে। সূর্য হলো খুঁটি আর তুমি হলে পৃথিবী। পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো, অর্থাৎ মেয়েটি যদি স্থির থাকতো, তাহলে তো পুরো সূর্যের গায়ে গিয়েই পড়তো, অর্থাৎ খুঁটির গায়ে গিয়ে পড়তো। কিন্তু পৃথিবী নিজেও যেহেতু ঘুরছে, তাই সূর্যের গায়ে গিয়ে কিন্তু পড়ছে না, একটা নির্দিষ্ট দূরত্ব রেখে কিন্তু প্রদক্ষিণটা করছে সূর্যকে। বোঝাতে পারলাম? দেখো, পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো, তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের ওপর। কিন্তু সৃষ্টির সময়ে পৃথিবী সূর্য থেকে কিছুটা দূরে সরে যায়, আর তারপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে।
মহাকর্ষের নিয়ম মেনে এইভাবেই চাঁদ ঘুরছে পৃথিবীর চারিদিকে, আর সূর্য তার সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ আকাশগঙ্গার কেন্দ্রে চারিদিকে ঘুরছে। বোঝা গেল? তাহলে আমাদের ছায়াপথের নাম কি? আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। ওকে, এইগুলো ভালো করে আন্ডারলাইন করে রাখো। ছবিটা দেখতে পাচ্ছ? ঠিক এইভাবেই কিন্তু সবাই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে যাচ্ছে। বুঝতে পারলাম? এর পরের পাতা রয়েছে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। তাহলে দেখো, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কি? পৃথিবী শুধুই সূর্যের চাঁদে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। নিজের অক্ষে চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই হচ্ছে পৃথিবীর অক্ষ, অর্থাৎ যে রেখাটার কল্পিত রেখা পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তন করছে সেটা কি বলছে? পৃথিবীর অক্ষ। পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো মেরু। একটা উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। ছবি ফলো করবে। আর পৃথিবীর মাঝে বরাবর কল্পিত রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। ঠিক আছে? পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এই পৃথিবীর এটাই হচ্ছে পরিক্রমণ গতি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ড প্রায় 30 কিলোমিটার। এখানে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন তৈরি হলো। পৃথিবী দেখো পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে না, পশ্চিম থেকে পূর্বে ঘোরে বলেই আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি, পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। আর পৃথিবীর যে কক্ষপথ সেটা কি? উপবৃত্তাকার। মনে রাখবে। তাহলে পরিক্রমণ গতি কি? পরিক্রমণ গতির সংজ্ঞা পড়ার পাশাপাশি আমরা পেলাম পৃথিবীর কক্ষপথ। ঠিক আছে? এবং পরিক্রমণ গতিতে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে। নিচে চলে এসো জানকিতে। বলছে কোনো বস্তু ওপরের দিকে ছুড়ে দিলে তোমরা দেখেছো সেটা অভিকর্ষের টান নিচের দিকে পড়ে যায়। এটা আমরা প্রথমেই পড়লাম, কিন্তু সবসময় সেটা নাও কিন্তু হতে পারে। দেখো, যখন কোনো রকেট আমাদের পৃথিবী থেকে ছাড়া হয়, তখন কিন্তু সেটা উল্টো দিকে যাচ্ছে। মহাকাশের টান ছেড়ে সে কিন্তু মহাকাশে চলে যাচ্ছে, অভিকর্ষ টান ছেড়ে সে কিন্তু মহাকাশে চলে যাচ্ছে। সেটা কিভাবে সম্ভব? সেটাই হচ্ছে মুক্তিবেগ। মনে রাখবে, তার মান প্রতি সেকেন্ডে 11.2 কিমি, অর্থাৎ 1 সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে কোনো বস্তু ছুটতে পারলে সেটি কিন্তু আর নিচের দিকে পড়বে না, মহাশূন্য অর্থাৎ মহাশূন্যে সেটা চলে যাবে। ঠিক আছে? এবং পৃথিবীর চারিদিকে সেটা ঘুরতে থাকবে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে। বোঝা গেল? তাহলে মুক্তিবেগের মান কত, মুক্তিবেগের মাধ্যমে কি করা হয়, আশা করি বুঝতে পারলে। যেই জায়গাগুলো আমি তোমাদের বলছি বা বোঝাচ্ছি এগুলো ভালো করে শুনে রাখো, পরীক্ষাতে দেখবে এর মধ্যে প্রশ্ন পাবে। ছবি দেখে দেখে পড়বে, আরো ভালো বুঝতে পারবে। তারপরের পাতা চলে এসো, পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা কিরকম দেখতে। বলছে পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে কি করছে? প্রদক্ষিণ করছে। ঠিক আছে? তার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিমি। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, যেটা কিনা উপবৃত্তাকার। এবং এই কক্ষপথ মহাশূন্য যে কাল্পনিক সমতলে সেটা কি বলা হয়? কক্ষতল। বোঝা গেল? যে সমতলে রয়েছে এটা কি বলা হচ্ছে? কক্ষতল। এবার নিচে চলে এসো, বিজ্ঞানী কোপার্নিকাসের সময় থেকে জানা যায় যে বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে গ্রহগুলো যে সূর্যের চারিদিকে ঘোরে এটা প্রথম কার সময় জানা যায়? কোপার্নিকাসের সময়, বিজ্ঞানী। কিন্তু গ্রহগুলো ঠিক কিভাবে ঘোরে এই সম্পর্কে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রণয়ন করেন। প্রথম সূত্রে কেপলার বলেছেন যে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য এই উপবৃত্তের একটি ফোকাসে থাকে, অর্থাৎ মধ্যে থাকে। বোঝা গেল? তাহলে পৃথিবী যে উপবৃত্তাকার পথে ঘোরে সেটা বলেছিলেন বিজ্ঞানী কেপলার, এবং সূর্য যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে সেটা বলেছিল বিজ্ঞানী কোপার্নিকাস। এই তথ্য দুটো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। তারপরে যেগুলো দেখতে পাচ্ছি জাস্ট একবার রিডিং পড়ে নিলেই হবে। এরপর তার পরের পাতায় কখন আমরা সূর্যের বেশি কাছে আসি। উপবৃত্তাকার পথ মানে কিন্তু পুরোপুরি সার্কেল নয়, অর্থাৎ গোল কিন্তু নয়, কোথাও। তো কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? দেখো, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। মনে রাখবে, 4 জুলাই থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। একটু আগে তোমাদের যেটা বলছিলাম, উপবৃত্তাকার কথার মানে হচ্ছে ডিম্বাকৃতি, পুরোপুরি কিন্তু গোল নয়।
কোথাও অনেকটা চওড়া, কোথায় অনেকটা কিন্তু মানে সরু। তো ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু। তো যখন অর্থাৎ যেই সময় ৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে, মোটামুটি প্রায় ১৫,২০,০০,০০০ কিলোমিটার থাকে, সেই দূরত্বটার জন্যকে বলা হয় অপসূর অবস্থান। পৃথিবীর অপসূর অবস্থান হয় ৪ঠা জুলাই। আর ৩রা জানুয়ারি বা জানুয়ারি মাসের ৩ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আস্তে আস্তে প্রায় কমতে থাকে। কতটা দাঁড়ায়? ১৪,৭০,০০,০০০ কিমি। দেখতে পাচ্ছ ছবিতে? একে বলা হচ্ছে পৃথিবীর অনুসূর অবস্থান। বোঝা গেল? আবার যখন জানুয়ারি থেকে আবার বাকি ৬ মাস আসে, তখন দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। বোঝাতে পারলাম? তাহলে অপসূর অনুষ্ঠান মানে অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান দুটো কি, মানে দুটো কি, এটা কিন্তু পরীক্ষাতে আসে, ভালো করে দেখে নাও। তাহলে আজকের তোমাদের কিন্তু আমি মানে তোমাদেরকে এই অপসূর অনুসূর মানে অবস্থান পর্যন্ত তোমাদের কিন্তু আমি আজকে পড়ালাম। এর পরের পার্টটুকু আমরা নেক্সট ভিডিওতে পড়বো, কারণ আমি যদি এখন পুরো চ্যাপ্টারটা পড়িয়ে দিই, চ্যাপ্টারটা পড়ালে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদেরও পড়তেও বোরিং লাগবে। তো যেটুকু আমি পড়ালাম সেটুকু তোমরা বাড়িতে প্রত্যেকেই বই খুলে পড়বে, দেখবে, বুঝবে। যদি বুঝতে না পারো অবশ্যই আমায় কমেন্টে জানাবে যে তোমাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে বুঝতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটাই আমার রিকোয়েস্ট। ঠিক আছে? তোমরা যদি লাইক করো বা বন্ধুদের শেয়ার করো, তাহলে তো আমার পড়ানোর প্রতি আরো আগ্রহ বাড়বে, আরো ভালো লাগবে পড়াতে, তাই না? তো তোমরা কিন্তু অবশ্যই এটা করো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে নোটিফিকেশনগুলো যা যা আসবে সবই তোমরা পেয়ে যাবে। এখানে 7 কেন বাকি সমস্ত ক্লাসের ভিডিও মানে পড়ার চ্যাপ্টারগুলো দেওয়া থাকে, অবশ্যই কিন্তু শেয়ার করে দিও দিদি বা ভাই বোনেদের কাছে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।